আমরা সবাই স্টাডি করছিলাম সারফেস কেমিস্ট্রি বা পৃষ্ঠতলীয় রসায়ন চ্যাপ্টারটি ক্লাস 12-এর। তো আজকের এই ভিডিওতে আগের দিনের ভিডিওর সাথেই কন্টিনিউটি রেখে আমরা এই টপিক কটা আলোচনা করতে চলেছি। দ্রাবক আকর্ষী ও দ্রাবক বিকর্ষী কোলয়েডের প্রস্তুতি, ঠিক আছে? অর্থাৎ দ্রাবক আকর্ষী কোলয়েড আর দ্রাবক বিকর্ষী কোলয়েডকে কীভাবে প্রস্তুত করা যায়। আগের দিনে এদের সংজ্ঞা এবং পার্থক্য এর আগের ভিডিওতে হয়ে গেছে। আজকে আমরা দেখব একে কিভাবে প্রস্তুত করতে পারি, যার মধ্যে দ্রাবক বিকর্ষী কোলয়েডের ক্ষেত্রে আমরা অপলয়ন বা পেপটাইজেশন পড়ব, ঠিক আছে? 1 নাম্বার এটা, আর 2 নাম্বার ব্রিডিংয়ের আর্ক পদ্ধতি। এই দুটো পদ্ধতি খুব ইম্পর্টেন্ট, সেই জন্য আমরা পড়ব। এখন 2 নম্বর পয়েন্ট দেখো, ঝিল্লি বিশ্লেষণ। মানে কি, দ্রাবক আকর্ষী বা দ্রাবক বিকর্ষী কোলয়েড যে আমার প্রস্তুত হলো, তাদেরকে বিশুদ্ধ করতে হবে তো, হ্যাঁ কি না? যে অশুদ্ধ পদার্থগুলো আছে সেখান থেকে দূরীভূত করতে হবে। তো সেই জন্য যে প্রসেসটা আমাদের অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে ঝিল্লি বিশ্লেষণ। তো এটা দেখব কাকে বলে এবং এর প্রয়োগ, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা দেখব, ঠিক আছে? নেক্সট কি, দ্রাবক বিকর্ষী কোলয়েডের স্থায়িত্ব প্রদান। অর্থাৎ আমরা জানি কি দ্রাবক আকর্ষী কোলয়েড থেকে দ্রাবক বিকর্ষী কোলয়েড কম স্থায়ী, তাই না? এবং অপরাবর্ত, অর্থাৎ একবার যদি তঞ্চিত হয়ে যায়, তার বিস্তৃত দশা থিতিয়ে পড়ে যায়, তাহলে কি খুব সহজে আবার সেই সলটা তৈরি হবে না, অর্থাৎ দ্রাবক বিকর্ষী কোলয়েডটা তৈরি হবে না, তাই না? কিন্তু দ্রাবক আকর্ষী কোলয়েডের ক্ষেত্রে আমরা জানি এরা যদি বিস্তৃত দশা বিস্তার মাধ্যম থেকে তঞ্চিত হয়ে যায়, থিতিয়ে পড়ে, তাহলে আবার গরম করলি বা ঝাঁকালি আমার পূর্বের অবস্থা ফিরে আসে, অর্থাৎ দ্রাবক আকর্ষী কোলয়েড তৈরি করে। তাহলে এখন সেই দ্রাবক বিকর্ষী কোলয়েডকে আমাদের স্থায়িত্ব দেওয়া, দেখতে হবে যে কি করে আমরা ওদের স্থায়িত্ব বাড়াতে পারি। এর আন্ডারে আমরা স্বর্ণ সংখ্যা কাকে বলে সেটা পড়ব, ঠিক আছে? নেক্সট পড়ব তঞ্চন বা কোয়াগুলেশন, তাই তো? তঞ্চন বা কোয়াগুলেশন, ঠিক আছে? আমরা দু ধরনের আমাদের কি রয়েছে, কোলয়েড রয়েছে, দ্রাবক আকর্ষী এবং দ্রাবক বিকর্ষী। একটা হচ্ছে লায়োফিলিক আর একটা কি লায়োফোবিক। এটা লিখছি ইংলিশে, হ্যাঁ? তাহলে লায়োফিলিক আর একটা হচ্ছে লায়োফোবিক দ্রাবক বিকর্ষী কোলয়েড। তা লায়োফোবিকের আন্ডারে আমরা সুলেজ, তালবস্য দীর্ঘ লয়কার বর্গীয় সুলেজ হার্ডি যে নিয়মটি আছে সেটা দেখব। আর লায়োফিলিক অর্থাৎ তোমার দ্রাবক আকর্ষী কোলয়েডের ক্ষেত্রে সল্টিং এফেক্টটা স্টাডি করব, বা সল্টিং আউট এফেক্টটা কী বটে সেটা দেখব। তাহলে এই হচ্ছে আজকের ভিডিওর কন্টেন্ট। তো চলো শুরু করি। এখন দেখো, দ্রাবক আকর্ষী কোলয়েড বা লায়োফিলিক সল, একটা এক্সাম্পল বলো না। আগের দিনে করেছিলাম কি, স্টার্চ ও জলের মিশ্রণ, যেটাকে আমরা কি বলি, সল, হ্যাঁ কি না? এবং জল আছে বলে এটাকে আমরা কি বলি, হাইড্রোফিলিক সল, তাই না? বলি তো, বলো। তো আগের ভিডিওতে এই নিয়ে আমাদের স্টাডি হয়ে গেছে, তাই না? তো স্টার্চ ও জলের মিশ্রণ হচ্ছে আমাদের কি, হাইড্রোফিলিক সলের উদাহরণ, অথবা তোমার লায়োফিলিক বা দ্রাবক আকর্ষী কোলয়েডের উদাহরণ, হ্যাঁ কি না? বেশ, কি করতে হয় না, আমাদেরকে জল নিতে হয় একটা বিকারে। ধরো এই বিকারে আমি কি নিয়েছি, জল নিয়েছি, এবং তাতে আমি কি দিয়ে দিয়েছি, স্টার্চ দিয়ে দিয়েছি। যেহেতু স্টার্চ হচ্ছে কি আমার বিস্তৃত দশা, আর জল হচ্ছে আমার বিস্তার মাধ্যম, তাই তো? তাহলে একটু খালি গরম করলে, একটু যদি তুমি হিট দাও, মানে গরম করো, তাহলে এই জল আর স্টার্চ কি হবে, পুরোপুরি মিশে যাবে নিজেদের মধ্যে। আর যদি একটু ঝাঁকাও, মানে এটাকে যদি সেক করো বার কয়েক, তাহলেই তোমার এই স্টার্চ ও জলের যে সলটা তৈরি হয়ে যাবে, বা হাইড্রোফিলিক সল। যেহেতু জল আছে বলে আমাদের হাইড্রোফিলিক কথাটা এসছে, আমরা এটা জানি। তাহলে বলো, এই যে জৈব আমার সলটা তৈরি হলো, অর্থাৎ দ্রাবক আকর্ষী সলটা তৈরি হলো, সেটা তৈরি করতে কি আমাকে খুব বেশি হার্ডওয়ার্ক করতে হলো না। স্টার্চ নিয়েছি, জল নিয়েছি একটা বিকারে,
দিয়ে গরম করে দিয়েছি আর সেটাকে সেক করে দিয়েছি, ভালো করে ঝাঁকিয়ে দিয়েছি, বাস আমার সল তৈরি রেডি। তাহলে দ্রাবক আকস্মী সল তৈরি করা খুব ইজি, কারণ কি বিস্তৃত দশার বিস্তার মাধ্যমের প্রতি তীব্র আকর্ষণ আছে, হ্যাঁ কি না? আর সেই জন্য যদিও মানে ধরো সল তৈরি হয়ে গেছে, তারপরে যদি স্টার্চকে তুমি তঞ্চন করে দাও, অর্থাৎ তলায় থিতিয়ে ফেলে দাও, ধরো হিট হাঁটিয়ে দিয়েছো আর নড়াচ্ছ না, যে কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করলে যার দরুন কি স্টার্চ তলায় থিতিয়ে পড়লো, বুঝতে পেরেছো? তুমি কি করবে, কিছুক্ষণ পরে আবার কি হিট দেবে, দিয়ে তুমি ঝাঁকিয়ে দেবে, দেখবে আবার কি স্টার্চ রেডি। অর্থাৎ এরা পরাবর্ত প্রকৃতির, তার মানে একবার তঞ্চিত হয়ে গেলে কি আবার তার পূর্ব অবস্থায় ফিরে আসতে পারে, রিভার্সিবল, তাই না? পরাবর্ত মানে কি রিভার্সিবল, বুঝতে পেরেছি? বেশ, তাহলে সমস্যা কোথায়? দ্রাবক বিকোষী কোলয়েডগুলোকে নিয়ে, কারণ ওর বিস্তৃত দশার বিস্তার মাধ্যমের প্রতি আকর্ষণ থাকে না, টান থাকে না, আমরা জোর জবস্তি ওর মধ্যে রাখি, কারণ ওই কোলয়েড আমাদের দরকার, সেই জন্য আমাদের তৈরি করি। তাহলে আমরা স্পেশালি স্টাডি করব দ্রাবক বিকোষী কোলয়েডকে কীভাবে প্রস্তুত করতে পারি, ঠিক আছে? কারণ দ্রাবক আকস্মিক কোলয়েড তো আমাদের সহজেই তৈরি হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছি? দেখো তাহলে দ্রাবক বিকোষী কোলয়েড আমরা কীভাবে তৈরি করতে পারি। তো দ্রাবক বিকোষী কোলয়েড বুঝলে আমরা দুভাবে তৈরি করতে পারি। একটা হচ্ছে কি ঘনীভবন প্রসেস, অর্থাৎ কনডেনসেশন মেথড, আর দ্বিতীয় নম্বর বিভাজন পদ্ধতি, বিভাজন পদ্ধতি ডিসপারশন মেথড। বিভাজন পদ্ধতিতে তৈরি করতে পারি আর ঘনীভবন পদ্ধতিতে। দেখো বিভাজন পদ্ধতি মানে, দেখো বাংলাকে কেন আমি এত ভালোবাসি জানো? বিভাজন, বাংলা যদি ওয়ার্ড কি বিশ্লেষণ করো না, সংজ্ঞা রেডি। দেখো বিভাজন পদ্ধতি, বিভাজন মানে কি ভাগ করা, ভেঙে যাওয়া বা ভেঙে টুকরো টুকরো করা, অবশ্যই এর পদ্ধতিটা মানেই হচ্ছে তাই। অর্থাৎ বিস্তৃত দশা তুমি যেটা নেবে, বিস্তৃত দশা তুমি যেটা নেবে, সেই বিস্তৃত দশাকে তুমি কি ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো বানাও, দিয়ে কি দ্রাবকের মধ্যে মিশিয়ে দাও, যে দ্রাবকে সল বানাচ্ছ, তাহলে কি বিভাজন পদ্ধতিতে তোমার কি সল তৈরি হয়ে গেল। এরপরে বলবে দাদা বিস্তৃত দশার ওই বড় বড় কণাগুলোকে কি করে ভাঙবো? কোলোয়েড মিল, কোলোয়েড মিল, কোলোয়েড মিলে দিয়ে দেবে, যন্ত্র আছে, ঠিক আছে, এটা একটা যন্ত্র, সেই কোলোয়েড মিলে তুমি কি দিতে, বিস্তৃত দশা দিয়ে দিলে ও একদম পিসাই করে দ্রাবকের মধ্যে মিশিয়ে তোমাকে সল প্রিপেয়ার করে দেবে। বুঝতে পেরেছি না পারিনি? তো এই যে যন্ত্রের সাহায্যে আমরা কোলোয়েড, দ্রাবক বিকোষী কোলোয়েড তৈরি করলাম, বিভাজন পদ্ধতির এই ভাগটাকে বলা হয় যান্ত্রিক বিভাজন পদ্ধতি। অর্থাৎ বিভাজন পদ্ধতিকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা কি কি যান্ত্রিক, একটা হচ্ছে তোমার যান্ত্রিক, আর একটা হচ্ছে তোমার অপলয়ন। অপলয়ন, এই অপলয়ন এর আরেক নাম পেপটাইজেশনও বটে, পেপটাইজেশন, এইটা খুব ইম্পর্টেন্ট, এই অপলয়ন বা পেপটাইজেশন। যান্ত্রিকটা তোমাকে খুব বেশি জানতে চাওয়া হয় না পরীক্ষায়, তোমাকে বারবার জানতে চাওয়া হয় যে অপলয়ন বা পেপটাইজেশন পদ্ধতিতে আমরা কি করে দ্রাবক বিকোষী কোলয়েড তৈরি করব, ঠিক আছে? অথবা এই পদ্ধতিতে যে কোলয়েড তৈরি হয় সেই কোলয়েডের নাম দিয়ে তোমাকে দিয়ে দেয় যে এই কোলয়েডটা আমরা কীভাবে তৈরি করব বলো, তখন তোমাকে বলতে হবে দাদা বিভাজন পদ্ধতিতে, এই স্যার বিভাজন পদ্ধতি তৈরি করা যায়, এটা অপলয়ন পদ্ধতি যেখানে দ্রাবক বিকোষী কোলয়েড তৈরি করা যাবে। ঘনীভবনেরও তোমার অনেক কি আছে, পদ্ধতি আছে, যার মধ্যে একটা হচ্ছে কি বিজারণ পদ্ধতি, তারপরে বিজারণ পদ্ধতি, দ্বিতীয় নম্বর কি দ্রাবক বিনিময় পদ্ধতি, আর হচ্ছে আর একটা ব্রেডিগের আঁক পদ্ধতি। তো আমরা এই অপলয়েজেশন পদ্ধতি, বিভাজন পদ্ধতির আন্ডারে এবং ঘনীভবনের আন্ডারে ব্রেডিগের আর্ক পদ্ধতি, এটা আমরা স্টাডি করব এই দুটো, বাকিগুলো ইজি, খুব বেশি আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে না, বুঝতে পেরেছি? তো দেখে নাও, ফার্স্ট হচ্ছে কি অপলয়ন বা পেপটাইজেশন পদ্ধতি। তাহলে এই পদ্ধতিতে কী করা হয়, ধরি ফেরিক হাইড্রোক্সাইডের সল বানাবো, কি বললাম, ফেরিক হাইড্রোক্সাইড FeOH3,
ফেরিক হাইড্রোক্সাইডের আমি কি বানাবো, সল বানাবো। বেশ, তো এই সলটা তৈরি করতে গেলে আমাকে কি করতে হয় না, প্রথমে সদ্য প্রস্তুত। তো কি করা হয়, একটা বিকারে, ধরো একটা বিকার নিয়েছি আমি, এই বিকারে আমি ফেরিক হাইড্রোক্সাইড নিলাম, সদ্য প্রস্তুত ফেরিক হাইড্রোক্সাইড নিলাম। অবশ্যই এটাকে জল দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ এই যে পদক্ষেপটা আমি পেয়েছি সেখানে অনেক অশুদ্ধি থাকতে পারে। সেই অশুদ্ধির জন্য তোমাকে এটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তুমি নিলে FeOH3 বিকারে। এখন এই বিকারে এই FeOH3গুলো তোমার কি অনেক বড় বড় কণা, তাই তো, বৃহৎ কণা। এইগুলো কলোয়েড, এগুলো কি কোলোয়েডের কণা রূপে কাজ করবে না তোমার, কারণ কোলোয়েডের কণার একটা নির্দিষ্ট ব্যাসার্ধ আছে। বুঝতে পেরেছো না পারোনি? অবশ্যই। তো সেই জন্য একটা পদার্থ আমাকে অ্যাড করতে হয়, যে পদার্থটা কি করে এই FeOH3 অর্থাৎ ফেরিক হাইড্রোক্সাইডের বড় বড় কণাগুলোকে ভেঙে ছোট ছোট কোলোয়েডীয় কণার পরিণত করে। আরে তাই তো নাম হয়েছে অপলয়ন বা পেপটাইজেশন, এটা তো বিভাজন পদ্ধতির ভাগ। তাহলে এই বড় বড় কণাগুলোকে কে ভাঙে না, যে পদার্থটা আমি যোগ করেছি। বুঝেছি? তাহলে আমি কি পদার্থ যোগ করেছি না, আমি FeCl3 যোগ করেছি। এই FeCl3 কি করছে, FeOH3 অর্থাৎ ফেরিক হাইড্রোক্সাইডের বড় বড় পদক্ষেপ কণাগুলোকে ভেঙে ছোট ছোট কণাতে পরিণত করছে। দিয়ে এরপর অল্প পরিমাণে তুমি এখানে জল দিয়ে দাও, তাহলেই তোমার তৈরি হয়ে গেলো কি FeOH3 সল। এখন এই যে FeCl3 এই বড় বড় কণাগুলিকে ভেঙে ছোট ছোট কণায় পরিণত করলো, ওই জন্য FeCl3কে বলা হয় কি অপলয়ক। অর্থাৎ যে কি ভাঙলো, যে কণাগুলোকে ভাঙলো, বা পেপটাইজিং এজেন্টও বলা হয়, পেপটাইজিং এজেন্ট। বুঝতে পেরেছি? বেশ, এখন অপলয়ন পদ্ধতিতে তোমার সল তৈরি করতে গেলে যে অপলয়ক পদার্থটা যোগ করতে হয় সেটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হওয়া প্রয়োজন। মনে থাকবে, অপলয়ক সর্বদা কি হবে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হবে। ঠিক আছে? Fe ছিল, আমি যে অপলয়ক পদার্থটা দিয়েছি তারও কাছে Fe আছে, তাহলে কি কমন আয়ন থাকতে হবে, অর্থাৎ অপলয়কের মধ্যে আর আমার যে পদক্ষেপটা থাকবে বা কোলোয়েডের কণার মধ্যে কি কোনো কমন আয়নের ব্যাপার থাকতে হবে? বাধ্যতামূলক নয়, থাকলে ভালো, না থাকলে দরকার নেই, তবুও আমার এই সল তৈরি হবে। ঠিক আছে? কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হতেই হবে, যে অপলয়কটা তুমি নেবে সেটা যেন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয়, অর্থাৎ সহজে কি জলের মাধ্যমে ভেঙে যায়। বুঝতে পেরেছি? এখন এখানে যে কমন আয়ন নিয়েছি, সেই কমন আয়নের জন্য কি এফেক্ট কাজ করছে দেখো না, FeOH3, বুঝলে, যখনই তুমি FeCl3 দিয়েছো, এই FeCl3 জলে গিয়ে কেমন করে ভাঙবে, Fe3+ + 3Cl- এ ভাঙবে নিশ্চয়ই। সেই Fe3+ যেটা অপলয়ক থেকে এসছে, সেই আয়নটা এই FeOH3 অধিশোষণ করে। ঠিক আছে? দিয়ে তৈরি করে FeOH3 Fe3+। বুঝতে পারলে? বেশ, অনেক সময় 3+টা এখানে না দিয়ে ভেতরেও দিতে পারো, প্রবলেম নেই। তাহলে এইটা হচ্ছে কি তোমার সল কণা, অর্থাৎ এই কণাটা যেটা তৈরি হয়েছে, এই কণাটা এখন তোমার কোলোয়েডিক কণার আকারের সমান, সেই জন্য জলের সাথে মিশে কি তোমার এই দ্রাবক বিকোষী কোলোয়েড তৈরি করেছে। বুঝতে পেরেছি? এখন আর একটু ভেতরে যায়, ধরো এই সল কণাটা তৈরি হতে শুরু করলো, এটা কি পজিটিভ সল কণা না, পজিটিভ প্লাস চার্জ রয়েছে তো, তাই না? তাহলে এই যে পজিটিভ সলকণা তৈরি হলো, তাহলে FeCl3 অনেক কি এরকম পজিটিভ সলকণা বানাবে পদক্ষেপের সাথে মিশে, তাহলে একে অপরের মধ্যে কি বিকর্ষণ শুরু হবে, বিকর্ষণ হলেই কি তলায় থিতিয়ে পড়বে। ঠিক আছে? আর থিতিয়ে পড়ার পর জল তো আছেই, জল ওই দ্রাবকের মধ্যে ওকে নিয়ে নেবে, দিয়ে তৈরি হবে দ্রাবক বিকোষী কোলোয়েড। ঠিক আছে? তাহলে যদি তোমাকে কারণ বলতে বলে যে কেন এরা সলকণা কিভাবে তোমার দূরীভূত হচ্ছে ওই অত বড় পদক্ষেপ কণা থেকে, তখন বলবে যেহেতু পজিটিভ সলকণা, সেহেতু একে অপরের মধ্যে এরকম প্রচুর পজিটিভ সলকণা তৈরি হবে, তাহলে একে অপরের মধ্যে বিকর্ষণ শুরু হবে, তাই থিতিয়ে পড়বে। ঠিক আছে? বুঝতে পেরেছি? বেশ, এখন এই যে কমন আয়নের ব্যাপারটা তোমাকে বললাম, তাহলে এমন কি আর কোনো এক্সাম্পল আছে যেখানে এই কমন আয়নের ব্যাপারটা থাকবে না?
দাদা আমার এখানে মনটা ভাল লাগছে না, মনে হচ্ছে কমন আয়নের হয়তো ব্যাপারটা রয়েছে। হ্যাঁ আছে, নাও অ্যালুমিনিয়াম নাও, AlOH3, ঠিক আছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এখানে তোমার যে অপলক দ্রব্যটা কাজ করে সেটা হচ্ছে HCl। তাহলে সদ্য প্রস্তুত অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নাও, সেখানে কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে HCl দাও, না দেখো কোনো কমন আয়ন নাই, HCl তো আলাদা জিনিস। তাহলে এও কি করবে, একে মানে এর আয়নগুলোকে কি করবে, তোমার অধিশোষণ করবে, দিয়ে এরকম পজিটিভ সলকণা অথবা নেগেটিভ সলকণাতে পরিণত করবে। যাই সলকণা করুক সব একই যেহেতু সলকণা হবে, বিকর্ষণ করবে, থিতিয়ে পড়বে, জলের সাথে মিশিয়ে সল বানিয়ে দেবে আমাদের। কত ইজি দেখো, তাই না? বুঝতে পারলাম তো? বেশ, এখন অপলয়নে যদি তোমার কাছে সংজ্ঞা চায় তাহলে দেখো স্ক্রিনে তোমার চলেই এসছে, এটা লিখে দেবে। ঠিক আছে, আর জিনিসটা তো তোমাকে আমি বুঝিয়ে দিলাম। চলো তাহলে পরেরটা করি। দেখো এখন কি পড়তে চলেছি, ব্রেডিগের আঁক পদ্ধতি। এই পদ্ধতিটা কোন পদ্ধতির আন্ডারে পড়ছে, ঘনীভবন, তাই না? ঘনীভবন প্রক্রিয়ার আন্ডারে পড়ছে, অর্থাৎ কনডেনসেশন। বেশ, কেন পড়ছে তার কারণটা পরে বলছি। ব্রেডিগের আঁক পদ্ধতিতে বুঝলে, আমি এক্সাম্পল নিই, গোল্ড সল, তারপরে তোমার সিলভার সল, এই পদ্ধতিতে তৈরি করা হয়। মানে বুঝতে পারছো, সূক্ষ্ম সূক্ষ্ম পরমাণু বা সূক্ষ্ম সূক্ষ্ম আয়নের যে সলগুলো আমাদের তৈরি হয় সেটা এই পদ্ধতিতে তৈরি হয়। আচ্ছা, আর্ক, দেখো আর্ক মানে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো ইলেকট্রিসিটির কিছু ব্যাপার, আর্ক বলে না, ইলেকট্রিক আর্ক। তাহলে ব্রেডিগের আর্ক পদ্ধতিতে কি করা হয় জানো, এরকম একটা ধরো চেম্বার থাকে, বিকার, সেই বিকারটার ভেতরে আর একটা বিকার নেওয়া হয়, এখানে তোমার বরফ রাখা হয়, কি বললাম, আইস, এগুলোতে কি থাকে, আইস দাগ দাগ রাখলাম, মনে হচ্ছে কোনো কিছু অন্য কিছু লেখা আছে, বাট আইস থাকে, বুঝেছো? আর এর ভেতরে থাকে তোমার জল, ওয়াটার নেওয়া হয়। দাঁড়াও ওই কালিতে দেখি, এখানে থাকে তোমার ওয়াটার আর এখানে থাকে একদম আইস, ঠান্ডা করার জন্য। বেশ, দিয়ে কি করা হয়, ধরো আমি গোল্ড সল বানাতে চলেছি, তাহলে দুটো গোল্ডের তোমার রড নেওয়া হয়, বুঝতে পেরেছো? দুটো গোল্ডের রড নেওয়া হয় এবং জলটাতে এটা আংশিক নিমজ্জিত অবস্থায় রাখা হয়, জলেতে, বুঝতে পেরেছো? জলেতে আংশিক নিমজ্জিত অবস্থায় এই তোমার গোল্ডের রড দুটোকে রাখা হয়। এখন এই রডটাকে তোমার পজিটিভ আর এই রডটাকে তোমার নেগেটিভ, তুমি পজিটিভ নেগেটিভ দুটো চেঞ্জ করতে পারো, প্রবলেম নেই, এটাকেই নেগেটিভ দিতে হবে বা এটাকেই পজিটিভ দিতে, তার কোনো মাথা নেই, ব্যাপার নেই, খালি জুড়ে দিও, ক্যাথোড অ্যানোড করে খালি জুড়ে দিও, বোঝাতে চাইছি আর কি, জুড়ে দিয়েছি। তো যখন তুমি এই ইলেকট্রিসিটি, এই যে হাই পাওয়ার অ্যাপ্লাই করবে, দেখা যাবে কি এই গোল্ডের এই যে তোমার ডগটা রয়েছে না, গোল্ডের যে ডগটা রয়েছে জলেতে আংশিক নিমজ্জিত অবস্থায় রয়েছে রড দুটো, এখান থেকে গোল্ডের কণাগুলো, সূক্ষ্ম সূক্ষ্ম কণাগুলো ভেপোরাইজ হয়ে যাবে। কী হবে বলো তো, ভেপোরাইজ, মনে থাকবে, ভেপোরাইজ অর বাষ্প। তাহলে গোল্ডের কী বেরোবে, এই দুটো ডগ থেকে বাষ্প বেরোবে, সেই বাষ্পগুলো যখন এই জলেতে মিশবে, জলটা তো ঠান্ডা কারণ এখানে আইস দেওয়া আছে, সঙ্গে সঙ্গে কি ঘনীভূত হয়ে যাবে, বুঝতে পেরেছো? ঘনীভূত হয়ে যাবে। তাহলে সেই জন্য ব্রেডিগের আঁক পদ্ধতি হচ্ছে কি ঘনীভবনের একটা পদ্ধতি, যে পদ্ধতিতে গোল্ডের সল কণাগুলোকে তোমার ওয়াটারের মধ্যে মিশিয়ে তোমার গোল্ড সল তৈরি করা হয়, বুঝতে পেরেছি? বেশ, এখন এই গোল্ড সলকে স্টেবিলিটি প্রদান করার জন্য একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমাদের কিছুটা অ্যাড করা থাকে, KOH, ঠিক আছে? একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দিতে হয় যে কোনো সলের তোমার স্টেবিলিটির জন্য, যে কোনো কোলয়েডের বা যে কোনো সলের তোমার স্টেবিলিটির জন্য কিছুটা পরিমাণে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করতে হয়, তবে থাকে। তো এই জলের সাথে KOH মিশানো থাকে আর গোল্ডটা আসে দিয়ে মিশে দিয়ে তোমার তৈরি হয় গোল্ড সল্ট। এভাবে যখন তুমি সিলভার সল বানাতে চাইবে তখন কি এই রড দুটো কিসের নেবে,
সিলভার নেবে, এজিন নেবে, তাহলেই হবে। বুঝতে পেরেছি? তোমার তৈরি হয়ে যাবে সেম প্রসেসে সিলভার সল। দেখো বুঝতে পেরেছি কিনা? ভীষণ ইজি না? খুব ইজি। ঠিক আছে, চলো তাহলে পরেরটা করি। দেখো নেক্সট পয়েন্ট হচ্ছে ঝিল্লি বিশ্লেষণ। এর ইংরেজিটা কি জানো? তোমরা সবাই শুনেছ, ডায়ালিসিস। অর্থাৎ মানুষের কিডনি খারাপ হয়ে গেলে আমরা বলি না যে ওর ডায়ালিসিস করতে বলেছে ডাক্তার, তো সেই হচ্ছে, সেটার বেঙ্গলি হচ্ছে কি ঝিল্লি বিশ্লেষণ। এখন ঝিল্লি বিশ্লেষণ এই পদ্ধতিটা দিয়ে কী করা হয়? পরিশুদ্ধ করা হয় কোনো কোলোয়েডকে পরিশুদ্ধ। তাহলে কোলোয়েডকে পরিশুদ্ধ করা হয় কি এই ঝিল্লি বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে। এখন কোলোয়েডকে আমরা কোন অশুদ্ধি কোলোয়েডের মধ্যে মিশে থাকে যাকে আমাকে পরিশুদ্ধ করার দরকার পড়ে? ক্রিস্টালয়েড পদার্থ। দেখো প্রথমেই সেই বিস্তৃত দশার বিস্তার মাধ্যম পড়ার আগে এর আগের এবং তার আগের ভিডিওতে বলেছিলাম ক্রিস্টালয়েড পদার্থ আর কি কোলয়েড পদার্থের মধ্যে পার্থক্য মনে পড়ছে তো? বলেছিলাম কি যে যদি পার্চমেন্ট কাগজ দিয়ে, ধরো এটা পার্চমেন্ট কাগজ, এই পার্চমেন্ট কাগজ দিয়ে যে কণা যেতে পারবে সেগুলোকে বলা হবে কি কোলোয়েড কণা। আর যেগুলো যেতে পারবে না সেইগুলোকে বলা হবে তোমার ক্রিস্টালয়েড কণা বা ক্রিস্টালয়েড পদার্থের কণা। ঠিক আছে, তাহলে আমরা আগে দেখলাম যে দ্রাবক আকর্ষী বা দ্রাবক বিকর্ষী কোলোয়েডকে বা সলকে স্থায়ী প্রদান করার জন্য একটি তড়িৎ বিশ্লেষক পদার্থ যোগ করা হয়। যেমন কি ব্রেডিগের আগ পদ্ধতিতে দেখলে কি জলের সাথে আমরা কি মিশিয়েছিলাম? KOH দিয়েছিলাম, একটা তড়িৎ বিশ্লেষক পদার্থ। বা তুমি ফেরিক হাইড্রোক্সাইড সল যেটা ছিল তার মধ্যে আমরা কি দিয়েছিলাম বলো? FeCl3 তড়িৎ বিশ্লেষক পদার্থ। বা AlOH3 সলের মধ্যে আমরা কি দিয়েছিলাম? তোমার HCl তড়িৎ বিশ্লেষক পদার্থ। তাহলে এই তড়িৎ বিশ্লেষক পদার্থগুলো হচ্ছে তোমার ক্রিস্টালয়েড পদার্থ, পার্চমেন্ট কাগজ দিয়ে যেতে পারে না। ফাইনাল। বেশ, এখন এরা থাকলে কি প্রবলেম? এরা তো স্থায়ী প্রদান করছে না, একটা কোলোয়েডকে কি স্থায়ী প্রদান করছে, দ্রাবক বিকর্ষী কোলোয়েডের মধ্যে স্থায়ী প্রদান করছে। তাহলে এরা থাকলে কি প্রবলেম? ব্যাপারটা হচ্ছে এরা যত থাকবে এরা আয়নীয় পদার্থ সম্পূর্ণ ভেঙে যাবে, তড়িৎ বিশ্লেষক পদার্থ দিয়ে আস্তে আস্তে কোলোয়েডীয় দ্রবণকে তোমার প্রকৃত দ্রবণে পরিণত করে দেবে। বুঝতে পারলে? এই যত তড়িৎ বিশ্লেষক পদার্থ বেশি পরিমাণে থাকবে ধীরে ধীরে তোমার কোলোয়েডীয় দ্রবণটা প্রকৃত দ্রবণে পরিণত হয়ে যাবে। তো সেই জন্য এদেরকে দূরীভূত করার দরকার পড়ে বেশি হয়ে গেলে। তো তার জন্য আমাদের ব্যবহৃত হয় ঝিল্লি বিশ্লেষণ পদ্ধতি। ঠিক আছে, বুঝতে পেরেছি না পারিনি? এখন যদি ঝিল্লি বিশ্লেষণ পদ্ধতি তোমাকে সংজ্ঞা চাই, তুমি কি দেবে? দেখো এটাই লিখবে, যে প্রক্রিয়ার মাধ্যমে পার্চমেন্ট কাগজ ব্যবহার করে ব্যাপনের সাহায্যে, এটা আসছি কি করে হয় দেখাচ্ছি, ব্যাপনের সাহায্যে কোলোয়েডকে ক্রিস্টালয়েড পদার্থ থেকে আলাদা করা হয়, তাকে ঝিল্লি বিশ্লেষণ বলে। মানে কি এই তড়িৎ বিশ্লেষক পদার্থগুলোকে আলাদা করতে হবে। ঠিক আছে, বেশ, নিচের পয়েন্ট দুটো আমরা পরে দেখছি। তাহলে এই জায়গাটা একটু মুছে দিই, দিয়ে আমি জিনিসটা দেখিয়ে দিই ঝিল্লি বিশ্লেষণটা হয় কীভাবে। দেখো একটি বিকার নেওয়া হয় ফার্স্টে, সেই বিকারে বুঝলে অ্যানাদার একটা কি রাখা হয়, বিকার রাখা হয়। ঠিক আছে, এখন এই যে বিকারটা রয়েছে এই বিকারটাকে তোমার একটা কোনো সাসপেন্ডেড রডের সাহায্যে এটাকে বেঁধে ঝুলিয়ে দেওয়া থাকে এরকম করে। মানে ধরো এই জায়গাটাতে কি টেবিলটা আছে, এই জায়গায় একটা রড, এই জায়গাটা রড, এই রডটার সাহায্যে এই বিকারটাকে আমরা বেঁধে এরকম করে কোনোভাবে ঝুলিয়ে রেখেছি এই বড় বিকারটার ভেতরে। ঠিক আছে, এখন এই বড় বিকারটার ভেতরে এখানে আমরা কিনে নিই জল, নিয়ে নিই একদম পিওর আমরা কিনে নিই ওয়াটার, নিয়ে নিই জল। এবং এটার ভেতরে আমার থাকে কি বলো, সেই স্টার্চ, আমি স্টার্চ সলিউশন নিলাম, স্টার্চ সলিউশন আর ধরলাম স্টার্চ সলিউশন অর্থাৎ স্টার্চ আর জলের সলটা, আর তার সাথে থাকে ধরো আমি ধরলাম NaCl আমি দিয়েছি এই মিশ্রণটা। আর এই জায়গাটাতে বুঝলে সেই পার্চমেন্ট কাগজ আমি দিয়ে রাখলাম, কি দিলাম? পার্চমেন্ট কাগজ আমি রেখে দিয়েছি।
তলাটা থাকে, মানে ছিদ্র করা থাকে, পার্চমেন্ট কাগজের সাহায্যে ওটা আলাদা করা থাকে। এখন কিছুক্ষণ পর দেখা যায় যে Cl এর পার্টিকেলগুলো, Cl মাইনাস আয়নগুলো এইখানে তোমার আসতে শুরু করে সলিউশনে, ব্যাপনের মাধ্যমে কি চলে আসে জলেতে। তাহলে কি ভেতরে আমার স্টার্চ সলিউশনটা বা এই স্টার্চ সলিউশন বলছি, স্টার্চের সলটা কি সেফ হয়ে গেল, সুরক্ষিত হয়ে গেল, পরিশ্রুত হয়ে গেল। ঠিক আছে, এখন তোমার মনে হতে পারে দাদা এখানে Cl আয়ন যে এলো ও তো কোনো কালার চেঞ্জ করে না, তাহলে আমি বুঝবো কী করে যে এই জলেতে Cl আয়নগুলো এসেছে? ব্যাপনের ক্রিয়ার মধ্যে দিয়ে ভেতর থেকে পার্চমেন্ট কাগজ ভেদ করে। ঠিক আছে, কী করে বুঝবো? না, কি হয় দেখো, তুমি এখানে দুটো করতে পারো। এক তো তুমি AgNO3 দিতে পারো, তাহলে এই জলটাকে নিলে দুটো কাজ করতে পারো। এক কি, এখান থেকে কিছুটা জল নিলে, দিয়ে তুমি কি সেই কিছুটা জলে তুমি AgNO3 সলিউশন দিলে, AgNO3 সিলভার নাইট্রেটের সলিউশন দিয়ে দিলে এই জলটাতে। তাহলে ক্লোরিন আয়ন থাকলে কী হবে বলো? এখানে যদি ক্লোরিন আয়ন থাকে, AgNO3 এর সাথে বিক্রিয়া করে কি AgCl এর সাদা প্রেসিপিটেট তৈরি করবে, তাহলে বলতে পারবে যে হ্যাঁ Cl মাইনাস আয়ন বেরিয়ে আসছে। আবার কি, এটার মধ্যে কি করলে আয়োডিন দিয়ে দিলে, অথবা এক নাম্বার প্রসেস। আর 2 নাম্বার কি, আয়োডিন দিয়ে দিলে, জলটা কিছুটা পরিমাণ জল নিয়ে তাতে আয়োডিন দিলে, দেখলে কি নীল বর্ণ ধারণ করলো, নীল বর্ণ। তো নীল বর্ণ ধারণ করলো মানেই কি, তার মানে ক্লোরিন আয়ন তোমার জলেতে এসে গেছে। ঠিক আছে, বেশ। তো এই ঝিল্লি বিশ্লেষণ বা ডায়ালিসিস, দেখো নামটা শুনি প্রথমেই বলে দিয়েছি কোথায় ব্যবহার করা যায়। এর প্রয়োগ আসে পরীক্ষায়, যে ঝিল্লি বিশ্লেষণ পদ্ধতির দুটি প্রয়োগ লেখো। তো দুটি কেন, তুমি 3টে লিখে দিতে পারবে না? এক তো কি, ক্রিস্টাল আর ক্রিস্টালয়েড পদার্থকে আলাদা করতে ঝিল্লি বিশ্লেষণ পদ্ধতি কাজে ব্যবহৃত হয়। দ্বিতীয় নম্বর কি, কৃত্রিম কিডনি বা হিমোডায়ালাইজার হিসাবে ব্যবহার করা হয় এই ঝিল্লি বিশ্লেষণ পদ্ধতি। যেসব মানুষের কিডনি নষ্ট হয়ে যায় সেসব মানুষকে ডায়ালিসিস করে কি হয়, বাঁচিয়ে রাখা হয়। আমরা জানি কিডনি কি করে, কিডনি হচ্ছে আমাদের শরীরে ফিল্টারের কাজ করে। যত অশুদ্ধি আছে, অক্সালেট বা তোমার অ্যামোনিয়া অর্থাৎ নাইট্রোজেন ঘটিত যেসব মানে ক্ষতিকারক পদার্থগুলো আছে, ঠিক আছে, সেই ক্ষতিকারক পদার্থগুলো কিডনি কী করে, ছেঁকে বাইরে বার করে দেয় ওয়েস্ট মেটেরিয়াল হয়ে। আর যে পরিমাণ জলটা ভালো সেটা কি আবার শরীরে ব্যাক করে, তাহলে ও ছাঁকুনি কাজ করে। এখন সেটাই যদি বিকল হয়ে যায় তাহলে মানুষ বাঁচবে কী করে? তার জন্য ডায়ালিসিস করা দরকার পড়ে আমাদের, ডায়ালাইজারে সেই মানুষটাকে রাখা হয়। যেটা কিডনি কাজ করছিল, এখন কি সেই মেশিনটা পরিশ্রুত করে রক্তটাকে আবার ওই মানুষের শরীরে পাঠানো হবে বা পাঠায় এইভাবে। ঠিক আছে, নেক্সট কি, লবণাক্ত জল থেকে বিশুদ্ধ জল। সমুদ্রের জল আমরা জানি প্রচুর লবণাক্ত, ঠিক আছে, খাদ্যের অযোগ্য। এখন এই ঝিল্লি বিশ্লেষণ পদ্ধতিকে নীতিকে কাজে লাগিয়ে কি সমুদ্রের জল থেকে তোমার ভালো জল বা পিওর জল তৈরি করা হচ্ছে। বুঝতে পেরেছি? তাহলে এই পদ্ধতি, এই প্রয়োগগুলো তুমি লিখে দেবে, তাহলেই হয়ে গেল। ঠিক আছে, চলো পরেরটা দেখি। আচ্ছা দেখো, এটাই পরে আসছি। দ্রাবক বিকোষী কোলয়েডের স্থায়িত্ব। তাহলে আমরা দেখলাম দ্রাবক বিকোষী কোলয়েড প্রস্তুত করা খুবই কঠিন, দ্রাবকাকর্ষী কোলয়েড প্রস্তুত করা খুবই সহজ। এখন দ্রাবক বিকোষী কোলয়েডের স্থায়িত্ব কী করে আমরা বাড়াতে পারি সেটা আমাদের দেখতে হবে, বা সেটা খুবই প্রয়োজনীয়। তার মানে লায়োফোবিক সল্ট আমাদের প্রস্তুত করা যতটা কঠিন, তার স্থায়িত্ব প্রদান করা তার থেকেও কঠিন। কারণ বেশি পরিমাণে যদি তুমি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করো, যেটা ওর স্থায়িত্ব বৃদ্ধি করবে, আস্তে আস্তে সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তোমার ওটাকে প্রকৃতি দ্রবণে পরিণত করে দেবে, ওর কোলয়েড প্রপার্টিটাই নষ্ট হয়ে গেল। বেশ, তাহলে সেই জন্য দ্রাবক বিকোষী কোলয়েডের স্থায়িত্ব নিয়ে সমস্ত বৈজ্ঞানিক মহলে বিশাল টেনশন ছিল আগেকার দিনে। বুঝলে তো, যে কী করে আমি ওদের স্থায়িত্ব, লায়োফোবিক সলের স্থায়িত্ব আমি কী করে বাড়াতে পারি। তো ওরাই ওদের উত্তর আগে থেকেই করে রেখেছিল। কি দেখো, একটা জিনিস তুমি দেখবে যে দ্রাবক বিকোষী কোলয়েড মানেই সে আহিত হবে, আহত নয়, আহিত, অর্থাৎ হয় পজিটিভ চার্জ থাকবে অথবা তার নেগেটিভ চার্জ থাকবে। যেমন দেখলে Fe3+ আয়ন শোষণ করলো তোমার ফেরিক হাইড্রোক্সাইড, যে সল্টটা প্রিপেয়ার করলো। তাহলে দ্রাবক বিকোষী কোলয়েড তোমার তৈরি হলেই তুমি জানবে তার কণাগুলো কি আহিত, হয় পজিটিভ অথবা নেগেটিভ। ঠিক আছে, দ্রাবক আকর্ষী কোলয়েড যদি হয় তাহলে সে আহিতও হতে পারে, আবার
আহিত নাও হতে পারে। বুঝতে পেরেছি? তাহলে তার চার্জ থাকতেও পারে, সে পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে, আবার তার চার্জ নাও থাকতে পারে। তাহলে দ্রাবক আকস্মিক কোলয়েডের চার্জ, দ্রাবক আকস্মিক কোলয়েডের ক্ষেত্রে তোমার বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যমের প্রতি কি থাকে বলো তো? তীব্র আকর্ষণ থাকে, তাই না? হ্যাঁ কি না বলো? তীব্র আকর্ষণ থাকে। তাহলে বিস্তার মাধ্যমের প্রতি বিস্তৃত দশার তীব্র আকর্ষণ মানে আমরা বলতে পারি তো যে বিস্তার মাধ্যম মানে দ্রাবক। অ্যাকচুয়ালি কি, আমি যদি হিসাব করি তাহলে এ হচ্ছে আমার দ্রাবক আর এ হচ্ছে আমার কি, দ্রাব, বিস্তৃত দশাটা। তাহলে দ্রাবক কি করছে? বিস্তৃত দশা মানে দ্রাবকে সংযোজিত করে রাখছে, চারিপাশে কি আবদ্ধ করে রাখছে, যেহেতু ওকে তীব্রভাবে আকর্ষণ করছে। তাই সেই সংযোজনের জন্য, দ্রাবক সংযোজনের জন্য দ্রাবক আকস্মিক কোলয়েড তোমার স্থায়িত্ব লাভ করছে। তাহলে আহিত, যে আমি ধরে নিচ্ছি যে দ্রাবক বিকশিত কোলয়েড আহিত, আমি এমন একটা দ্রাবক আকস্মিক কোলয়েড নিলাম, সেও আহিত। তাহলে দুজনারই কি সমান স্থায়িত্ব, এও আহিত ওই আহিত, দুজনার কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দুজনা কি স্থায়িত্ব প্রদান করছে, নো প্রবলেম। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করলে দ্রাবক আকস্মিক বা দ্রাবক বিকশিত কোলয়েডের ক্ষেত্রে স্থায়িত্ব লাভ করে তারা। কিন্তু আমি যেহেতু বিস্তার মাধ্যম আর বিস্তৃত দশার প্রতি তীব্র আকর্ষণ হচ্ছে দ্রাবক আকস্মিক কোলয়েডের ক্ষেত্রে, তাই সেই দ্রাবক সংযোজিত করে রাখছে কি, দ্রাবকে। তাহলে দ্রাবক সংযোজন শক্তি একটা এক্সট্রা শক্তি দ্রাবক আকস্মিক কোলয়েডের মধ্যে রয়েছে। কি বললাম? দ্রাবক সংযোজন শক্তি। এই দ্রাবক সংযোজন শক্তির দ্বারা দ্রাবক আকস্মিক কোলয়েড কি বেশি স্থায়িত্ব লাভ করে বা বেশি স্থায়ী লাভ করে দ্রাবক বিকশিত কোলয়েড থেকে। বুঝতে পেরেছি না কেন? বুঝতে পেরেছি কিনা বলো? নিশ্চয়ই পেরেছি। এখন তাহলে দ্রাবক বিকশিত কোলয়েডের স্থায়িত্ব আমরা কি করে বাড়াতে পারি? না, কিছু কিছু দ্রাবক আকস্মিক কোলয়েড আছে, বুঝলে, কিছু কিছু দ্রাবক আকস্মিক কোলয়েড আছে যাদেরকে দ্রাবক বিকশিত কোলয়েডের সাথে মিশিয়ে দিলে সেই দ্রাবক বিকশিত কোলয়েডের স্থায়িত্ব বেড়ে যায়। বুঝতে পারলে না? পারলে না? অবশ্যই পেরেছ। তাহলে সেই সমস্ত দ্রাবক আকস্মিক কোলয়েডকে বুঝলে সংরক্ষক কোলয়েড বলে। কি বললাম? সংরক্ষক কোলয়েড বলে। দেখো, সংরক্ষক মানে বুঝতেই পারছো, প্রোটেক্ট করছে, তাই না? প্রোটেকটিভ কোলয়েড মানে কি, প্রোটেক্ট করছে কাকে? দ্রাবক বিকশিত কোলয়েডকে। বুঝতে পেরেছি? নিশ্চয়ই পেরেছি। উদাহরণ যদি চাই, দেখবে উদাহরণ কত, মানে সায়েন্স কি জানো তো, তুমি ব্যবহার আগে করো, রিজন পরে জানো। আইসক্রিম তো সবাই খেয়েছি আমরা, কম বেশি খাইনি? কিন্তু কখনো মনে হয় না যে দাদা, আমি একটা ছোটোবেলায় এক্সপেরিমেন্ট করেছিলাম, একটা বরফের টুকরোকে যদি আমি রেখে দিই এবং তার দুপাশে যদি একটা তামার তার বেঁধে কোনো একটা ভারী জিনিস আমি ঝুলিয়ে দিই, তাহলে কিছুক্ষণ পরে দেখবো সেই তামার তারটা সেই বরফকে ভেদ করে করে নিচে পড়ে গেল, কিন্তু বরফটা দু টুকরো ভাগ হয় না, বরফ কি জুড়েই থাকে। হ্যাঁ কি না বলো? এক্সপেরিমেন্টটা জানো তো? তো আইসক্রিম যে তুমি খাচ্ছ সেটা কি বরফের টুকরো দ্বারা তৈরি, অনেক ছোটো ছোটো বরফের টুকরো দ্বারা তৈরি। তাহলে সেইগুলো যখন ফ্রিজে রয়েছে সেগুলো জমাট বেঁধে যাচ্ছে না কেন? আইস কিউবের মতো। আমরা যদি দুটো আইস কিউবকে ফ্রিজের ভেতরে রাখি, তুমি দেখবে তো কিছুক্ষণ পর কি জমাট বেঁধে যাবে, আর ছাড়াতেই পারবে না। তাহলে আমি যে আইসক্রিমটা খাচ্ছি সেটা তো কবে তৈরি হয়েছে তার নাই ঠিক, ফ্যাক্টরি থেকে এসছে, তারপরে ফ্রিজে রাখা আছে, তাহলে ওটাও তো বরফ দ্বারা তৈরি। তাহলে সেই বরফের সেই প্রতিটা টুকরো জমাট বেঁধে গিয়ে শক্ত হয়ে যায় না কেন? কী রিজন হতে পারে বলো? আমি বলে দিচ্ছি। কি করে জানো? না, জিলেটিন আর তার সাথে কার্বক্সি মিথাইল। কি বললাম? কার্বক্সি মিথাইল, এই দুটো মিশ্রণ করে তৈরি করে তোমার দ্রাবক আকস্মিক বা সংরক্ষক কোলয়েড, যাকে মিশিয়ে দেওয়া থাকে ওই তোমার আইসক্রিমে। ঠিক আছে? যার দরুন ওই আইসক্রিমে বরফের টুকরোগুলো তোমার কি শক্ত হয়ে জমাট বেঁধে যায় না। বুঝতে পেরেছ? বেশ, তাহলে যদি সংরক্ষক কোলয়েডে তোমাকে সংজ্ঞা চাই, তুমি কিভাবে দেবে? দেখো, নিশ্চয়ই এইভাবে দেবে যে কিছু কিছু দ্রাবক আকস্মিক কোলয়েড আছে যেগুলো দ্রাবক বিকশিত কোলয়েডের মধ্যে মিশিয়ে দিলে সেই দ্রাবক বিকশিত কোলয়েডের কি স্থায়িত্ব বেড়ে যায়, সেই দ্রাবক আকস্মিক কোলয়েডগুলোকে বলা হয় কি, সংরক্ষক
কোলোয়েড। বুঝতে পেরেছি? বেশ, এখন তোমার নিশ্চয়ই সমস্ত দ্রাবকাকর্ষী কোলোয়েডের সংরক্ষণ ক্ষমতা নিশ্চয়ই কি সমান নয়। কিছু দ্রাবকাকর্ষী কোলোয়েড থাকবে যারা কি বেশি স্থায়ী প্রদান করতে পারে দ্রাবক বিকর্ষী কোলোয়েডকে, আবার কিছু কি খুব কম পরিমাণে পারে। কিছু দ্রাবকাকর্ষী কোলোয়েড থাকবে কি যে খুব বেশি পরিমাণে মেশাতে হচ্ছে তবে সংরক্ষিত হচ্ছে দ্রাবক বিকর্ষী কোলোয়েড। আবার কিছু দ্রাবকাকর্ষী কোলোয়েড কি থাকবে যে খুব কম পরিমাণ দিলেই কি সে একই পরিমাণ স্থায়িত্ব বৃদ্ধি করছে। হ্যাঁ কি না বলো? অবশ্যই। তো বিজ্ঞানী জিগমন্ডি ও একটা কথা প্রচলন করলো যেটার নাম হচ্ছে স্বর্ণ সংখ্যা বা গোল্ড নাম্বার। ঠিক আছে, তো তিনি কি বললেন, একটা এক্সপেরিমেন্ট করেছিলেন, সেটাই তোমার স্বর্ণ সংখ্যা কাকে বলে সেটারই ব্যাখ্যা দিয়ে দেওয়া আছে। আগে একবার পড়ে নিই, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, 10 ml প্রমাণ গোল্ড সল্ট এর মধ্যে 1 ml 10% NaCl দ্রবণ যোগ করলে বর্ণের যে পরিবর্তন হয় তা প্রতিরোধ করার জন্য সর্বনিম্ন যত মিলিগ্রাম সংরক্ষক কোলোয়েড মিশ্রিত করা প্রয়োজন তত মিলিগ্রামের সংখ্যাকে উক্ত সংরক্ষক কোলোয়েডের স্বর্ণ সংখ্যা বলে। তার মানে কি না, উনি কি দেখলেন, জিগম্যান্ডি তোমার NaCl দ্রবণ নিয়েছে, ঠিক আছে, এবং তাতে গোল্ড সল্ট নিয়েছে। কি নিয়েছে? গোল্ডের সল্ট নিয়েছে। দেখছে যেই আমি NaCl গোল্ড সল্টের মধ্যে মিশালাম, দেখছে বর্ণের কি পরিবর্তন চলে আসছে, লাল বর্ণ থেকে হয়ে যাচ্ছে তোমার নীল বর্ণ। বুঝতে পেরেছো না পারোনি? নিশ্চয়ই বুঝতে পেরেছো। দিয়ে বলছে তিনি কি করলেন যে এই বর্ণের পরিবর্তনটা আমি হতে দেব না, তার জন্য আমি একটা দ্রাবকাকর্ষী কোলোয়েড এর মধ্যে মিশিয়ে দিলাম। NaCl আর গোল্ড সল্ট বর্ণের পরিবর্তন করতে চাইছে, NaCl গোল্ড সল্টের বর্ণটাকে পরিবর্তন করতে চাইছে, লাল থেকে নীল করতে চাইছে, বাট উনি কী করলেন, একটা দ্রাবকাকর্ষী কোলোয়েড এটার মধ্যে মিশিয়ে দিলেন এই বর্ণের পরিবর্তনটাকে রোধ করার জন্য। ঠিক আছে, এবার যত মিলিগ্রাম ওই দ্রাবকাকর্ষী পদার্থ দিলেন সেটাই হচ্ছে ওই দ্রাবকাকর্ষী পদার্থের গোল্ড নাম্বার বা স্বর্ণ সংখ্যা। এরকমভাবে অনেক তোমার দ্রাবকাকর্ষী কোলোয়েড থাকতে পারে, কোনোটা হয়তো বেশি লেগেছে, কোনোটা হয়তো কম লেগেছে, সেটাই হচ্ছে সেই দ্রাবকাকর্ষী কোলোয়েডের কি স্বর্ণ সংখ্যা। বুঝতে পেরেছি? বেশ, ঠিক আছে। এবার তাহলে এক্সাম্পল দেখে নাও তাহলে কিছু। তাহলে দেখো, আমরা এই একটা জিনিস বুঝতে পারলাম যে স্বর্ণ সংখ্যা যে দ্রাবকাকর্ষী কোলোয়েডের যত কম সেটা তত ভালো কি সংরক্ষক কোলোয়েড। যেমন গ্যাম অ্যারাবিক এর স্বর্ণ সংখ্যা হচ্ছে তোমার 0.1 থেকে 0.15, বা কেসিন এর স্বর্ণ সংখ্যা হচ্ছে তোমার 0.01 থেকে 0.02। অন্যদিকে যদি স্টার্চ নাও, স্টার্চও সংরক্ষক কোলোয়েড হিসেবে ইউজ হয়, এ হচ্ছে 25 থেকে 30। তাহলে দেখো, স্টার্চের স্বর্ণ সংখ্যা কত? 25 থেকে 30, মানে 25 থেকে 30 মিলিগ্রাম পর্যন্ত দরকার দ্রাবক বিকর্ষী কোলোয়েডকে সংরক্ষিত করতে গেলে স্টার্চের পরিমাণ। অন্যদিকে গ্যাম অ্যারাবিক বা কেসিন কি 0.1 থেকে 0.15 মিলিগ্রাম পর্যন্ত দরকার, আর এটা ক্ষেত্রে 0.01 থেকে 0.02 মিলিগ্রাম পর্যন্ত দরকার। এটা তো সব থেকে ভালো, হ্যাঁ কি না? তাহলে এরা হচ্ছে কি ভালো সংরক্ষক কোলোয়েড, গ্যাম অ্যারাবিক আর কেসিন, কারণ কি ওদের মিলিগ্রামের পরিমাণ কি কম, আর স্টার্চ অন্যদিকে কি মিলিগ্রামের পরিমাণ বেশি। তাহলে স্টার্চ হচ্ছে কি ভালো সংরক্ষক কোলোয়েড নয়। বুঝতে পেরেছি? তাহলে সংজ্ঞা চাইলে লিখতে পারবো, যদি এরকম করে দেয় ব্যাখ্যাটা দিতে পারবো, নিশ্চয়ই পারবো। চলো পরেরটা। আচ্ছা, এখন দেখো, তঞ্চন বা কোয়াগুলেশন, তার মানে কি জমাট বেঁধে যাওয়া। আমরা বলি রক্ত তঞ্চিত হচ্ছে, তার মানে কি রক্ত জমাট বেঁধে গেছে। বেশ, তো দ্রাবক আকর্ষী আমাদের দু প্রকার কোলোয়েড আছে, আমরা জানি, আলোচনা এদের নিয়ে হচ্ছিল, দ্রাবক আকর্ষী আর দ্রাবক বিকর্ষী। তাহলে দ্রাবক আকর্ষী অর্থাৎ লায়োফিলিক আর দ্রাবক আকর্ষী অর্থাৎ লায়োফোবিক সলগুলো আমরা কিভাবে তঞ্চন বা কোয়াগুলেশন করতে পারি। দেখো, এতক্ষণ এদের স্থায়িত্ব নিয়ে পড়ছিলাম, যেদেরকে আমরা কী করে স্থায়িত্ব বাড়াতে পারি, এ করবো ও করবো, কীভাবে তৈরি করব। এখন দেখছি কি এদেরকে কী করে ধ্বংস করবো, তঞ্চিত করে দেবো। দ্রাবক বিকর্ষী কোলোয়েডকে জানো তো একবার তঞ্চন করে দিলে কি তুমি সহজে আর রিব্যাক করতে পারবে না। আর দ্রাবক আকর্ষীর ক্ষেত্রে তঞ্চিত করলেও প্রবলেম নেই, কিছু প্যারামিটার চেঞ্জ করে দিও, ইজিলি আবার দ্রাবক আকর্ষী কোলোয়েড তৈরি করা যাবে। ঠিক আছে, বেশ।
তো তঞ্চনের প্রধান কারণ হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, দেখো এইটা সেই এরকম কথাই হয়ে গেল, যেই রক্ষক সেই ভক্ষক। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অল্প পরিমাণে কি করে স্থায়িত্ব প্রদান করে, হ্যাঁ কি না বলো? দ্রাবক আকস্মিক কোলয়েডকেও অল্প পরিমাণে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করতে হয়, দ্রাবক বিকর্ষী কোলয়েডকেও অল্প পরিমাণে কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করতে হয়, অল্প পরিমাণে, স্মল অ্যামাউন্টে যোগ করতে হয়, যার ফলে কি দুটোরই তোমার কোলয়েডের স্থায়িত্ব বৃদ্ধি পায়। এখন যদি অতিরিক্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করে দাও, দ্রাবক আকস্মিক কোলয়েডের ক্ষেত্রে বলছি, ঠিক আছে, তাহলে এ হয়ে যাবে কি তঞ্চিত, অর্থাৎ বিস্তৃত দশা বিস্তার মাধ্যম থেকে তঞ্চিত হয়ে যাবে, মনে থাকবে, ওটাকেই তঞ্চন বলে। আর সেই প্রসেসটার নাম হচ্ছে সল্টিং আউট। তাহলে দ্রাবক আকস্মিক কোলয়েডের স্থায়িত্ব কে প্রদান করছে? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, অল্প পরিমাণে অ্যাড আছে। তাতেও তুমি কি অল্প পরিমাণ আরও তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করলে দ্রাবক আকস্মিক কোলয়েডে, তবুও কি সে দেখবে তঞ্চিত হবে না, তারা এটা স্থায়িত্বের কাজে ব্যবহার করে নেবে সে। কিন্তু খুবই বেশি পরিমাণে যদি তারা দ্রাবক বিকর্ষী কোলয়েড মানে খুবই বেশি পরিমাণে যদি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এটার মধ্যে যোগ করো, তাহলে কি বুঝলে দ্রাবক আকস্মিক কোলয়েডের ক্ষেত্রে বিস্তৃত দশা যেটা থাকবে বিস্তার মাধ্যম থেকে থিতিয়ে পড়বে, তঞ্চিত হয়ে যাবে। সেই ঘটনাটা কি বলা হয় কি সল্টিং আউট, মনে থাকবে। বেশ, দ্রাবক বিকর্ষী কোলয়েডের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ স্বল্প পরিমাণে যোগ করলে তোমার তঞ্চিত হয়ে যাবে। তাহলে যদি তোমাকে তঞ্চন জানতে চায় কি লিখবে না, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রভাবে কোলয়েডের বিস্তৃত দশা বিস্তার মাধ্যম থেকে অধক্ষিপ্ত হয়ে যায়, সেই ঘটনাকেই বলা হয় তঞ্চন বা কোয়াগুলেশন। এখন দ্রাবক বিকর্ষী কোলয়েডের ক্ষেত্রে বুঝলে বিজ্ঞানী সুলেজ হার্ডি দুটি নিয়ম দেন। কি বলেন? যে দ্রাবক বিকর্ষী কোলয়েডের তঞ্চনের জন্য তড়িৎ বিশ্লেষ্য পদার্থই দায়ী, কিন্তু সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থে বিপরীত আধান বিশিষ্ট থাকতে হবে। অর্থাৎ দ্রাবক বিকর্ষী কোলয়েড যদি তোমার পজিটিভ হয়, তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তোমাকে কি হতে হবে? নেগেটিভ হতে হবে, ঠিক আছে। আর যদি বলো নেগেটিভ হয়, দ্রাবক বিকর্ষী কোলয়েড যদি নেগেটিভ হয়, তাহলে সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কী হবে? পজিটিভ হবে, তবেই তো প্রশ্ন করবে, হ্যাঁ কি না? এবং দ্রাবক বিকর্ষী কোলয়েড কী আছে বলো? FeOH3, তুমি জানো FeCl3 আর জল মিশিয়ে তৈরি করেছিলাম, তাহলে এখানে তৈরি হয়েছিল কি FeOH3 Fe3+, ধনাত্মক একটা সলকণা দ্রাবক বিকর্ষী কোলয়েড। তাহলে এখানে একে তঞ্চিত করতে গেলে আমাকে কি দিতে হবে? নেগেটিভ কোনো কণা দিতে হবে, হ্যাঁ কি না? অর্থাৎ যে কোনো আয়ন তুমি NaCl দিলে, বলো NaCl যদি এটার মধ্যে অ্যাড করো তাহলে কি হবে? Na+ আর Cl-। তাহলে Na+ কি কোনো ভূমিকা করবে ও তঞ্চনে? কিচ্ছু করবে না, কি Cl- ছুটে যাবে ওকে ব্যালেন্স করতে, মানে তঞ্চন করে ফেলতে, অধক্ষেপ করে ফেলতে বিস্তার মাধ্যম থেকে, কারণ এই পজিটিভ আর যাবে কে নেগেটিভ। বুঝতে পেরেছি? বেশ, সুল হার্ডিজ দ্বিতীয় নম্বর কি বলেন না, চার্জের পরিমাণ যত বেশি তার তঞ্চন ক্ষমতা তত বেশি। চার্জের পরিমাণ যত বেশি তার তঞ্চন ক্ষমতা তত বেশি, মানেটা কি? আমি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি দিলাম না NaCl দিলাম, হ্যাঁ কি না বলো? আমি Na2SO4 তো দিতে পারি। NaCl থেকে কি আসবে বলো না Na+ আর Cl- আয়ন, Na2SO4 থেকে 2Na+ আর কি SO4 2- আয়ন। তাহলে জানো Na+ আর Na+ এর কোনো ভূমিকা নেই, কারণ আমার সলকণাটা কি আছে? পজিটিভ। এই যে সলকণা, সেটা কি? এই যে সলকণা, সে হচ্ছে কি পজিটিভ। তাহলে এখানে কি ক্যাটায়নের কোনো ভূমিকা নেই,
কিন্তু আমি অ্যানায়ন দেখছি NaCl এর ক্ষেত্রে অ্যানায়ন হচ্ছে কি Cl মাইনাস, আর SO4 Na2SO4 এর ক্ষেত্রে দেখছি SO4 2 মাইনাস। তাহলে যেহেতু এর চার্জের পরিমাণ বেশি 2 মাইনাস, আর এর কি সিঙ্গেল মাইনাস ক্লোরিনের, তাহলে এর যেহেতু চার্জের পরিমাণ বেশি, তাহলে SO4 2 মাইনাস একে ভালোভাবে মানে Na2SO4 একে ভালোভাবে কি করবে, অদক্ষেপ করে দিতে পারবে বা তঞ্চিত করে দিতে পারবে। তাহলে ওই জন্যই বলছি যে চার্জের পরিমাণ যার যত বেশি তার অদক্ষেপ করার ক্ষমতাও তত বেশি সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের। বুঝতে পেরেছি না পাইনি? অবশ্যই পেরেছি। এখন তুমি আমাকে বলো, কোনো একটা দ্রাবক বিকোষী কোলয়েড ধরো ঋণাত্মক আধানগ্রস্ত হয়ে আছে, আর আমি কি কি আয়ন নিয়েছি, Al3+ নিয়েছি, Na+ নিয়েছি, আর Ca2+ নিয়েছি, এই ক্যাটায়নগুলো দিয়েছি। তাহলে বলো তো কে ভালো একে তঞ্চিত করতে পারবে বা অদক্ষেপ করতে পারবে? না, তুমি অবশ্যই বলবে দাদা Al3+, যার চার্জ বেশি সে ভালো অদক্ষেপ করতে পারবে। তারপরে কি Ca2+, তারপরে Na+, হ্যাঁ কি না? অবশ্যই। এরকম একটা কি সল আছে যে ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়? কারণ আমি ফেরিক হাইড্রোক্সাইড তো পড়লাম পজিটিভ তড়িৎগ্রস্ত সল ওটা। হ্যাঁ আছে, আর্সেনাইড সালফাইড নাও As2S3। এর যে সল কণাগুলো হয়, সল কণা, সে ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়, ঋণাত্মক তড়িৎগ্রস্ত। তাহলে আমি এখানে ধরো দু রকম, একে আমি একে কী করছি, অদক্ষেপ করতে চাইছি বা তঞ্চিত করতে চাইছি এই সলকণাগুলো বিস্তার মাধ্যম থেকে। তাহলে আমি দু রকম ধরো দিয়েছি, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দিয়েছি। কী কী? NaCl আর একটা দিয়েছি AlCl3। তাহলে বলো NaCl এর থেকে তোমার কী কী ভেঙে পাবো আমি? Na+ আর Cl- আয়ন। আর এখান থেকে কী কী পাবো? Al3+ আর 3Cl- আয়ন। অবশ্যই। তাহলে আমার এই সলকণাগুলো ঋণাত্মক তড়িৎগ্রস্ত, তাহলে এখানে আমাদের অ্যানায়নের কোনো ভূমিকা নেই। অ্যানায়ন কোনোভাবে ওকে কি তঞ্চিত করতে পারবে না, প্রশমিত করতে পারবে না। কে যাবে? ছুটে যাবে ক্যাটায়ন। তাহলে ক্যাটায়ন আবার দু প্রকার রয়েছে, Na+ আর Al3+। তাহলে সুল হার্ডিজের নিয়ম অনুযায়ী আমরা জানি, তাহলে এ ভালোভাবে তঞ্চিত করতে পারবে, তাহলে গ্রেটার দেন কি Na+। বুঝতে পেরেছি? কত ইজি দেখো, তাই না? বেশ, এই ছিল আজকের আমাদের ভিডিওতে। পরের দিন বাকিটুকু আলোচনা হবে। ততক্ষণের জন্য বাই।